প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। রাত পোহালেই 17ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যদিও আজকে আমরা কথা বলবো করোনা পরিস্থিতি নিয়ে। ঠিক এক বছর আগে, এক বছরের একটু বেশি, গত বছরের 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। তারপরে নানান পর্যায়ে নানান ধাপ পেরিয়ে করোনা কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখছি করোনায় সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা, সংক্রমণের হার এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। যেমন আজ এবং গতকাল দুদিনই মৃত্যু সংখ্যা 26, যেটা আমাদেরকে আবার নতুন করে উদ্বিগ্ন করছে। কারণ করোনার সংক্রমণের হার 5-এর নিচে নামার পরে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেমন বইমেলা শুরু হবে পরশুদিন, 30শে মার্চ স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা, যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এক বছর পূর্তি হচ্ছে আজকে। ঠিক গত বছরের 17ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু করোনার সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়ে যাওয়ার কারণে পুরো জিনিসটি আবার নতুন করে আলোচনা এসেছে। 30শে মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা সেটা নিয়েও শিক্ষা মন্ত্রণালয় নতুন করে ভাবছে। আমরা, বিশেষ করে আমরা না, বাংলাদেশ না, শুধু সারা বিশ্বেই করোনার টিকা আসার পর এক ধরনের স্বস্তি ছিল যে যাক, টিকা যখন এসেছে আমরা হয়তো করোনার এই আতঙ্ক থেকে মুক্তি পাব। সেই স্বস্তি থেকে এক ধরনের শৈথিল্য সৃষ্টি হয়েছিল, যাতে আমরা যে স্বাস্থ্যবিধি মানার কথা করোনার সময়, সেই স্বাস্থ্যবিধির অনেকটাই টিকা আসার পরে আমরা অনেকটাই হাল ছেড়ে দেওয়ার মতো একটা অবস্থা আছে। ঠিক আছে, টিকা তো দিয়ে দিয়েছি, ফলে আর চিন্তা নেই। সেই জায়গা থেকেও বোধহয় করোনার বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে। তারপর আবার করোনার ভাইরাস নানা রকমের ধরন পাল্টে কোথাও দুর্বল হয়েছে, কোথাও সবল হয়েছে, এবং টিকা নিয়েও নানা রকমের আলোচনা, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া, এবং বাংলাদেশে যেই অক্সফোর্ডের টিকা ব্যবহার করা হচ্ছে সেটার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বেশ কয়েকটি দেশে বিতর্ক হচ্ছে। কোথাও কোথাও বন্ধ করা হয়েছে, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার এই অক্সফোর্ডের টিকা নেয়ার পক্ষেই তাদের রায় দিয়েছে। এরকম নানামুখী অবস্থান নিয়ে, এমনকি করোনার টিকা দেওয়ার পরেও কেউ কেউ করোনা আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন। ফলে সব মিলিয়ে এক বছর পরে আবার করোনা নতুন করে ভয় ধরিয়ে দিচ্ছে, এবং হাসপাতালগুলোতে এখন আবার চাপ বাড়ছে, আইসিইউতে আসন সংকট তৈরি হচ্ছে। সব মিলিয়ে করোনা আসলে নতুন করে আমাদের ভয় ধরিয়ে দিচ্ছে। আমরা আজকে কথা বলবো করোনা নিয়ে। আমরা শিরোনাম আবার করোনা। আমাদের আজকে যারা অতিথি আছেন, স্টুডিওতে আছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাবেক সহসভাপতি সুভাষ সিংহ রায়, সংযুক্ত হবেন জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি অধ্যাপক রশিদি মাহবুব, আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, এবং আছেন কোভিড-19 টিকা সংক্রান্ত প্রচার প্রচারণা কমিটির সদস্য সচিব ডক্টর মোস্তাক হোসেন। আমি ডক্টর মোস্তাক হোসেনকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। ঠিক এই আজকে দাঁড়িয়ে বাংলাদেশে করোনা পরিস্থিতির একটা যদি মূল্যায়ন করেন, কি অবস্থা আমাদের সব মিলিয়ে, তারপরে আমরা আলোচনাটা নানা দিকে এগিয়ে নিতে পারবো। ডক্টর মোস্তাক হোসেন। মিউট আছেন। ধন্যবাদ, দুঃখিত আমি জি জি খেয়াল করিনি। মহামারী সংক্রমণ পরিস্থিতি, আমরা শেষ পর্যন্ত আমাদের আশঙ্কা হলো যে যেসব দেশে করোনা সংক্রমণ কমে গিয়েছিল তারা সমস্ত দেশে কিন্তু পুনরায় সংক্রমণ হয়েছে। আমরাও সেই মিছিলে সামিল হলাম। তবে আমাদের এখন যেটা উদ্বেগের বিষয়, যে আমাদের দেশে যখন মার্চ মাস থেকে শুরু হলো খুব ধীরে ধীরে বাড়ছিল। মে মাস, জুন মাস, যখন 2 ঈদে যখন আমরা নিয়ন্ত্রণ কোনো স্বাস্থ্যবিধি মানা বিষয়ে উদাসীন হলাম, তখন সংক্রমণটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো জুন, জুলাই, আগস্ট, এই 3টি মাস। তো আমাদের এখন যে করোনা পরিস্থিতি, এখানে আমাদের রোগতাত্ত্বিকরা যখন শীতকালে দ্বিতীয় ঢেউ আসবে কিনা সেটা একটা মানদণ্ড ঠিক তারা করেছিলেন অনানুষ্ঠানিকভাবে। সেটা তারা বলেছিলেন যে যদি 5-এর নিচে গিয়ে সংক্রমণটা এরপরে যদি উঠতে থাকে, প্রতি সপ্তাহে যদি শতকরা 50% বেশি, অর্থাৎ 1.5 গুণ করে শনাক্তের হারটা বাড়ে এবং 4 সপ্তাহ থাকে, তাহলে সেটা বলা যাবে দ্বিতীয় ঢেউ। অথবা আমাদের সর্বোচ্চ সংক্রমণের সময় 3200 প্রতিদিন শনাক্ত হচ্ছিল। 32-এর অর্ধেক হচ্ছে 1600 থেকে কিছু বেশি, 1605 বা একটু কিছু। বলা হয়েছে যে করোনা সংক্রমণ কমে গিয়ে যদি প্রতি সপ্তাহে পূর্ববর্তী সপ্তাহের চাইতে এই 1600 করে সংখ্যা শনাক্ত হতে থাকে,
এবং 4 সপ্তাহের সময় বেশি সেটা চলতে থাকে, তাহলে বলা যাবে যে আমরা দ্বিতীয় ঢেউয়ে ঢুকেছি। শনাক্ত হওয়ার হারও কিন্তু 1.5 গুণ। আমরা গত 1.5 সপ্তাহ হবে, আগামী শনিবারে 2 সপ্তাহ শেষ হবে, সেটা দেখছি। এবং আমি হিসাব করলাম, আজকে যদি একটা সপ্তাহের শেষ দিন ধরি বিবেচনার জন্য, তাহলে আগের সপ্তাহে যত রোগীর সংখ্যা ছিল এই সপ্তাহে তার থেকে 4,000 বেশি, অর্থাৎ 1600 চাইতে প্রায় ডবলেরও বেশি। তাহলে এবারে সংক্রমণের রেখাটা একেবারে ঊর্ধ্বমুখী, এটা স্পাইক বলা যায়। আমাদের আগের বারে করোনা সংক্রমণটা ছিল ঢেউয়ের মাথাটা অনেকটা ভোঁতা ছিল, তীক্ষ্ণ খাড়া উঠে যায়নি। আমরা দেখছি যদি আমরা সংক্রমণটা না থামাই, নভেম্বরে যেটা আমরা থামাতে পেরেছিলাম, নভেম্বরে একটা ঢেউ শুরু হবে হবে ভাবছিল, সেটা কিন্তু সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, সেটা কমে গেছে। এবার যদি আমরা সেই ধরনের কিছু না করি, তাহলে আমার ধারণা বাংলাদেশে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এই এবং চট্টগ্রাম মহানগরীতে পরিস্থিতি আমাদের যেটা প্রথম ঢেউয়ের সময় যা হয়েছে তার চেয়ে অনেক বেশি অবনতিশীল হওয়ার আশঙ্কা আছে। কাজেই এই বিষয়ে আমাদেরকে এখন খুবই সতর্কতা ভাবে সবাই মিলে যদি সমগ্র সরকার, সমগ্র মানুষ একসাথে আমরা আগামী 2 সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণ করার চেষ্টা যদি করি, নিশ্চয়ই 3য় সপ্তাহ থেকে কমে যাবে। কারণ যে কোনো পদক্ষেপ যদি আমরা নেই, 2টো ইনকিউবেশন পিরিয়ড পরে তার ফলাফল দেখা যাবে। কাজেই এটা আশা করি যে আমরা সবাই মিলে সেটা করতে পারবো, না হলে কিন্তু আমরা সেই অন্যান্য দেশের যে করুণ অবস্থা সেখানে হয়তো আমরা ঠেকাতে পারবো না। ধন্যবাদ। জি, ডক্টর মুস্তাক হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, আপনার কাছ থেকে শুনতে চাই যে এই করোনা সংক্রমণের এই যে দ্বিতীয় ঢেউ বা এই যে আবার বাড়ছে, মানে এক ধরনের করোনার রিস্টার্ট হচ্ছে, এটার কারণ কি? এটা কি স্বাভাবিক প্রক্রিয়াতে হচ্ছে নাকি আমাদের কোনো গাফিলতি বা শৈথিল্য, মানে আমরা যেটা যে করোনার টিকা দেওয়ার পরে আমরা এক ধরনের মানে সব হয়ে গেলাম যে আমরা প্রুফ হয়ে গেছি, সেরকম ব্যাপার বা কি, মানে কেন বাড়ছে? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটার উত্তর খুবই জটিল, মানে এই মুহূর্তে যদি বলেন এটা $1 মিলিয়ন কোয়েশ্চেন, কোটি টাকার প্রশ্ন। এটা বিজ্ঞানের অনেকগুলো প্রস্তাবনা বা অনেকগুলো হাইপোথেসিস আসলে এই মুহূর্তে আছে এই ব্যাপারটা কেন ঘটছে। এর মধ্যে প্রথম যেটা ইতিমধ্যে বলেছেন আপনি, সেটা হচ্ছে একটি কারণ। এটা কিন্তু খেয়াল করা দরকার যে এই বিষয়টি বা গাফিলতিটি আসলে ঢালাওভাবে গত 1 বছর যাবতই আমাদের দেশে মোটামুটি ভাবে প্রায় কাছাকাছি পর্যায়ে, মানে আমরা বলতে পারি যে মাঝখানে মাস 2 মাস্ক এবং এর বিষয়ে লকডাউন অবস্থায় কিছুটা নিয়ন্ত্রণ ছিল, বাকি সময়কালটা আমরা প্রায় একইভাবে পার করেছি। কিন্তু তারপরে খেয়াল করা দরকার যে গত 2 মাস যাবত যে ধারাবাহিকভাবে যেটা কমে আসছিল, যেটা মুস্তাক ভাই বলছেন, সেটা হঠাৎ করে যে ঘুরে গেল, এই ব্যাপারটি ব্যাখ্যা করার জন্য কিন্তু ওই শুধুমাত্র আমাদের শৈথিল্যকে দিয়ে এটা ব্যাখ্যা করা কঠিন। একই সাথে আমাদের বেশ কিছু প্রস্তাব, যেমন বলা হচ্ছে যে ইউকে ভ্যারিয়েন্ট এসছে, অমুক সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের অস্তিত্ব আছে মনে করে কেউ কেউ। এই সমস্ত মিউট্যান্ট ভ্যারিয়েন্টের উপস্থিতিও কিন্তু 2 মাসের বা তার চেয়ে বেশি সময় পূরণ। তাহলে কি এমন ঘটনা ঘটেছে গত 15, 12, 14 দিনের মধ্যে যেটা আসলে এই পিকটা তৈরি করলো? এই বিষয়টা আসলে এখনো স্পষ্ট না, কিন্তু অনেকেই আশঙ্কা করেন, যারা ওই বিষয়গুলো বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে এই মিউট্যান্ট ভ্যারিয়েন্ট গুলো বাংলাদেশে আসার পরে হয়তোবা বাংলাদেশি মানুষের মধ্যেই, মানে আমরা যেটাকে আমরা শৈথিল্য বলছি, মানে আমরা যেভাবে এই মিউট্যান্ট ভ্যারিয়েন্টকে হ্যান্ডেল করেছি, মানে আমাদের শরীর, তার ফলে আবার একটা নিউ ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে, বাংলাদেশি ভ্যারিয়েন্ট। কিন্তু আমাদের দেশে যে জেনোম সিকোয়েন্সিং খুবই সীমিত আকারে হচ্ছে, অতএব এটা আমরা ট্রেস করতে এখনো পারিনি। এবং এটা খেয়াল করা দরকার যে আসলে আমাদের মানে যদি আমরা ভাবি যে ইউকে ভ্যারিয়েন্ট বা গত এতদিন, একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গত 1 বছর যাবত খেয়াল করেন আমাদের যে পৃথিবীতে আমাদের এত ভীষণ সংক্রমণ, কিন্তু সেই ব্যাপারটি কিন্তু ডকুমেন্টেড হলো না। কারণ আমাদের আরটিপিসিআর টেস্টের সংখ্যা দিয়ে আমরা মনে করলাম কত পরিমাণ আক্রান্ত হয়েছে। মূল আক্রান্তের সংখ্যা আমরা অসমর্থিত বিভিন্ন ধরনের যে ছোট ছোট গবেষণা হয়েছে, সেগুলো ফলাফলকে যদি এক্সট্রাপোলেট করি, আমরা বুঝতে পারি যে সংক্রমণের হার যে কোনো শহরে, গ্রামে, এটা বেশ 1/3 বা তার চেয়ে বেশি বলেই সমস্ত বিভিন্ন ধরনের স্পোরাডিক গবেষণাগুলো এসছে, কিন্তু আমরা সেটাকেও ডকুমেন্ট করিনি। দ্বিতীয়টা, ভ্যাকসিন ট্রায়াল চলছে, এই অবস্থায় ভ্যাকসিন কেমন কার্যকর সেটা ডকুমেন্ট করি না। এর ফলে হচ্ছে কি, আপনি যে প্রশ্ন করলেন এর প্রশ্নের উত্তর দেওয়ার মতন বিজ্ঞানসম্মত যথেষ্ট তথ্য আমরা সংগ্রহ করছি না নিয়ম মেনে। স্পোরাডিক্যালি বিচ্ছিন্নভাবে সংগৃহীত তথ্যের উপর ভুল কনক্লুশনে পৌঁছে যাচ্ছি এবং ভুল সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। অতএব এর অনেকগুলো কারণ আছে এই ঘটনাটি ঘটার পেছনে, এবং কিন্তু এই সবগুলো কারণ একটিও আসলে এখন পর্যন্ত ল্যাবরেটরি এভিডেন্স দিয়ে সাপোর্টেড হয়নি।
এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের আসলে যথেষ্ট ল্যাবরেটরি ক্যাপাসিটি আছে, কিন্তু এগুলোকে ডিরেকশনটা ঠিকভাবে দেওয়া হচ্ছে না, যে আসলে এইটার কারণ নির্ণয়ের জন্য ডেডিকেটেড ভাবে এই 6টি বা 12টি ল্যাবরেটরি কাজ করবে। এই বিষয়টি ছাড়া আসলে বাংলাদেশের মতো এরকম একটি মানে এরকম বিশাল মানুষ, মানে 17 কোটি মানুষের একটি দেশে এই ধরনের একটি ভয়ঙ্কর মহামারী মোকাবেলার জন্য যে বৈজ্ঞানিক প্রস্তুতি, সেটা আসলে খুবই অসম্পূর্ণ, অপর্যাপ্ত বলে আমার ধারণা। তবে আপনি যে প্রশ্ন করেছেন যে কারণ, তার মধ্যে 3-4টি কারণ প্রধান। তার মধ্যে প্রধান কারণ আপনি যেটা বলেছেন সেটি একটি কারণ, প্রধান নয়। এর পাশাপাশি আমরা মনে করি মিউটেন্ট ভ্যারিয়েন্ট, এর পাশাপাশি আসলে ইনঅ্যাডিকুয়েট সাপোর্ট, আমাদের যেটা হচ্ছে যে সংখ্যাটা আমরা দেখতে পাই, এটা আমার ধারণা যে এটা মূল যে আমাদের দেশে সংক্রমণের পরিমাণ, তার তুলনায় এটা যুক্তরাষ্ট্র বলে 4/1 আমাদের দেশে এটা 10 ভাগ থেকে 20 ভাগের 1 ভাগ বলে আমার ধারণা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক রশিদী মাহবুব, আপনাকে $1,000,000 দিতে পারবো না, কিন্তু যেই $1,000,000 প্রশ্নটি ডক্টর সাইদুর রহমানকে করেছিলাম সেটি আপনাকেও করছি, যে মানে কেন বাড়ছে, আপনার কোনো মানে কোনো সংযুক্তি আছে কিনা অধ্যাপক সাইদুর রহমানের সাথে যে এই বাংলাদেশে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ? আপনি একটু আনমিউট করতে হবে, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। আচ্ছা, করা আছে, কিন্তু জি, আনমিউটই করা আছে। আমি বলছি যে করোনা সম্বন্ধে আমরা কিন্তু খুব বেশি কিছু জানি না। সেটা হচ্ছে বিশ্ব পৃথিবীতে এখন যেটা হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন ভেরিয়েন্ট আসছে। আমার দেশে সাউথ আফ্রিকা বা ব্রিটেনের যে ভেরিয়েন্ট, তা 2-1টা জায়গায় বলছে এরা আসছে। আমাদের কমে গেছিল, এখন বাড়তেছে। এটা হচ্ছে আমাদের মূল জায়গাটা। আমাদের যে কমে গেছিল তখন কতগুলো ফ্যাক্টরের উপরে হয়তো এটা কমা ছিল বলে আমরা মনে করি। মানুষ সচেষ্ট ছিল, সেই সচেষ্টতার মধ্যে এখন গ্যাপ ধরে গেছে কিনা। আর আমরা তখন কিন্তু আবার আমরাই বলেছি কমে যাওয়ার পরে যে আমরা এটা কন্ট্রোল করে ফেলছি উইদিন লিমিটেশন। ডেফিনেটলি 3-এর নিচে আসলে সেটা বলাও যায়। এখনকার প্রেক্ষাপটে কিন্তু এটার গতিটা বাড়ছে এবং এই মুহূর্তে বাংলাদেশ করোনা মুক্ত বা সার্বিকতা তো নয়, ইনফেক্টেড স্তরেই আছে। এখন আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। সেই বেরিয়ে আসার ব্যাপারটা একটা হচ্ছে যেটা হলো যে বিজ্ঞান কি বলে তার প্রেক্ষাপটে, আরেকটা হচ্ছে আমরা বিজ্ঞানের বাইরেও যেই জায়গাটা এখানে রয়ে গেছে, সচেতনতার যে জায়গাটা। কারণ বিজ্ঞান এখানে কি দেয়, চিকিৎসাটা দিচ্ছে অথবা আপনার ইনজেকশনটা দিয়ে আমাদেরকে বিজ্ঞান এখানে মুক্ত করার চেষ্টা করছে। কিন্তু মূল চেষ্টাটা কিন্তু আমাদের জনগণের উপরেই বর্তাইছে। যেই জায়গাটা আমরা বারে বারে বলছি সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা, এগুলো কিন্তু হয় এখন আবার অনেকটাই কমে গেছে। এই জায়গাটা আমরা কিন্তু ইয়াতে যেতে পারি। টিকা নিয়ে আসার পরে অনেক কথা হয়েছে, এখন আবার অনেক কথা হচ্ছে। তো আমার যেটা ধারণা, আমরা যদি এটা মুক্ত হতে চাই সত্যিকারের অর্থে, জনগণকে সামনে নিয়ে যে কাজটা একটা যজ্ঞ 16 কোটি লোক দেশের লোকের, এটা কিন্তু অনেকটা বড় যজ্ঞ। তা আমাদের আবার কতগুলো সুবিধা ছিল, একমাত্র সিটি বেসড কতগুলো জায়গা ছাড়া গ্রামীণ অবকাঠামোতে কিন্তু এটা প্রাদুর্ভাব কম্পারেটিভলি কম। তা আমার যেটা ধারণা এখনকার প্রেক্ষাপটে, এখানে বাংলাদেশে এগুলো নিয়ে কিন্তু আপনার টকশো কম হয়নি, কিন্তু এই টকশো কেউ শোনে কি শোনে না আমি জানি না, সরকারের কোনো এর থেকে কিছু নেওয়ার আছে কিনা তাও আমি জানি, কিন্তু আমাদের মুক্ত হতে হবে। আর যে টিকার কথাও যদি বলি, টিকাও তো ধরেন আমরা সব লোককে এখন দিতে পারবো না। আমরা ম্যাক্সিমাম ধরেন 6-7 কোটি পাবো। 6-7 কোটি মানে ডাবল ডোজ দিলে ম্যাক্সিমাম 3 কোটি লোককে আমরা দিতে পারবো। সেটাও কিন্তু আমরা ফিক্সড আপ করেছিলাম এক এক সময় এক এক ফর্মে। পরবর্তীকালে আমরা বয়সের ব্যাপারটা আছে, আর টিকার যে প্রক্রিয়াটা করা আছে সেটা কিন্তু বয়স্ক লোক এবং যারা অক্ষর জ্ঞান নাই তাদের জন্য খুব কঠিন কাজ। তা এখন আমাদের কিন্তু এই ধরনের ডিজিজে আমাদের কিন্তু একটা বড় ওয়ার্কিং ফোর্স আছে। সেই ওয়ার্কিং ফোর্স গুলো কিন্তু আমরা কাজে লাগাইনি, কারণ আমাদের ম্যাপিংও করা আছে কোন এরিয়াতে কত মানুষ, বয়স্ক মানুষ আছে, তাদের কাছে কিন্তু আমরা যাইনি। তো এখন যে জায়গাটাতে আমার মনে হচ্ছে সরকারকে বর্তমান প্রেক্ষাপটে আবার নতুন করে এই জায়গাতে শুরু করতে হবে।
তার প্রথম শুরু যেটি হবে সেটা হচ্ছে জনসচেতনতা। জনসচেতনতার পরে তারপরে আসছে গিয়া আমরা একমাত্র উপায় এখন ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনেরও কার্যকারিতা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু তাও কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। আমরা প্রায় 30-35 লাখ লোককে ভ্যাকসিন অলরেডি দিয়েছি, কিন্তু এটার তথ্য বিশ্লেষণ, সাইন্টিফিক ব্যাখ্যা যে আমাদের লোকজন এটার মধ্যে কতটুকু ইমিউনিটি পেয়েছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের গ্যাপ রয়ে গেছে। তো আমরা যেটা মনে করি যে করোনার থেকে মুক্ত পেতে গেলে আমাদের যেমন প্রচেষ্টা আছে, আর এটার একটা ন্যাচারাল সিকোয়েন্সও আছে। কারণ আমাদের জনগোষ্ঠী যখন দেখা যাবে 80% ইনফেক্টেড হয়ে গেছে বা ভ্যাকসিন দিয়া বা ইনফেক্টেড হয়ে, তখন হয়তো এটা আমরা মুক্ত হতে পারবো। এখন যে জায়গাগুলোতে আসছে সেটা কিন্তু আরো কঠিন। স্কুল খোলা নিয়ে, নামাজ, ঈদ, এই জায়গাগুলোতে কিন্তু আবার আমাদের নতুন করে একটু চিন্তা করতে হবে আমরা সামনের দিকে কিভাবে আগাবো। এবং সেই জায়গাতে কিন্তু আমি মনে করি যারা আমাদের এগুলো নিয়ে কথাবার্তা বলছে তাদের যে তথ্য উত্তাপগুলো নিয়ে এটা বিশ্লেষণ করা দরকার। এটা আবেগের বসে অথবা স্যাটিসফাই করার জন্য আমরা যাতে বাক্য সর্বস্ব কন্ট্রোল হয়ে গেছে, বাক্য সর্বস্ব কাজ যাতে না হয়। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়। আমরা করোনা নিয়ে অনেক আলোচনার মধ্যে করোনার ভ্যাকসিন নিয়ে এক ধরনের রাজনীতিও আমরা দেখছি। সেটা ভ্যাকসিন আবিষ্কার থেকে শুরু করে এখন পর্যন্ত নানা রকমের কোন দেশ বানাচ্ছে, কারা প্রয়োগ করছে। এবং আমি বাংলাদেশে যে টিকাটি আমরা এখন পর্যন্ত ব্যবহার করছি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা, সেটা নিয়েও বিভিন্ন দেশেই একটু বিতর্ক, যদিও শেষ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে এটা নিরাপদ। এই নিরাপত্তার সাথে মানে এই রাজনীতিটা একটু আপনার কাছে শুনতে চাই, ভ্যাকসিন নিয়ে আসলে কি হচ্ছে। আমি আপনাকে এই জায়গায় একটা কথা বলবো। তিনজন বিশিষ্ট জন কথা বলেছেন এবং এটাই যথার্থই বলেছেন, এবং শেষ তক কিন্তু আমার বৈজ্ঞানিক বিশ্লেষণের সাথেই থাকতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের গবেষণার দ্বার এখনো উন্মোচিত হয়নি। আমি একজন ওষুধ বিজ্ঞানের ছাত্র হয়ে এটা আমার বেশ দুঃখ বেদনার জায়গা। আরেকটি ব্যাপার যে উদ্বেগের কথা বলি, এটা প্রকৃত অর্থে উদ্বেগ, আর এটা হচ্ছে ধারণাগত উদ্বেগ। এই ধারণাগত উদ্বেগ কিন্তু অনেক সময় আরও বেশি উৎকণ্ঠা সৃষ্টি করে এবং আরও বেশি সমস্যার সৃষ্টি করে। এখন মাননীয় প্রধানমন্ত্রী 3 দফা নির্দেশনা যখন দিলেন, এবং তিনি বেশ আগের থেকেই বলছেন যে মার্চ মাসে আমাদের অনেক সতর্ক থাকতে হবে। তিনি বলেছেন আপনি ভ্যাকসিন নেন আর না নেন আপনাকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতেই হবে। 2 বলেছেন তিনি যে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। 3 বলেছেন মানুষ যেখানে জড়ো হয় সেখান থেকে আপনাকে দূরে এড়িয়ে থাকতে চলতে হবে। সেটাকে সব জায়গায় আমরা প্রতিপালন করেছি কিনা গত 1 বছরে আপনার মনে আছে নিশ্চয়ই। আমাদের 2021 কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর, 2020ও আমাদের একটা গুরুত্বপূর্ণ বছর ছিল। আমরা মাঝখান থেকে একটা বছর কিন্তু হারিয়ে ফেলেছি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর যে বিষয়টি, আমাদের 100 বছরের যে বছর জুড়ে নানা আয়োজন ছিল, সেই আয়োজনটা কিন্তু সম্পন্ন করতে পারা যায়নি, একেবারে খুবই সংক্ষিপ্ত আকারে করতে হয়েছিল। আপনার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছোট বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বলেছিলেন যে আমরা যদি এমন কোনো সিদ্ধান্ত নিই যেই সিদ্ধান্তের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মানুষের জীবনহানি ঘটবে, তাহলে আমাদের বাবার আত্মা শান্তি পাবে না। এটা কিন্তু রাজনৈতিক বোধের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা কি সেইগুলো প্রতিপালন করেছি কিনা? আগামীকাল থেকে শুরু হবে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এবং তার সাথে সাথে আমাদের 7ই মার্চ সেই অবিনাশী চেতনার যে ভাষণ, তারও সুবর্ণ জয়ন্তী। এই সময়কালে আগামীকাল থেকে যে 10 দিনের যে জাতীয় অনুষ্ঠান, যেখানে আন্তর্জাতিক সমস্ত বিষয়গুলো যুক্ত হচ্ছেন, জাস্টিন ট্রুডো থেকে শুরু করে তারা ভার্চুয়াল মিডিয়াতে আসছেন, শি জিনপিং আসছেন, অনেক গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তো বাংলাদেশে ফিজিক্যালি আসছেন। আমরা অ্যাকচুয়ালি এবং ভার্চুয়ালি 2 ভাবে করা হচ্ছে। সেখানে আগামীকালকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে একটা অংশ কিন্তু কোভিড টেস্ট যখন দেওয়া হয়েছে তাদের কিন্তু তারা কিন্তু কেউই আসতে পারবে না।
অনেকেই আসতে পারবেন, আমন্ত্রিতদের মধ্যে অনেকে। বেশ কয়েকজন তো আমি জানি যতটুকু। তো এই সতর্কতার জায়গাটি, আর আমরা কোথায় যেন একটা ভুল করেছি, কোথায় যেন আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে পারিনি। হ্যাঁ, উদ্বুদ্ধ করতে পৃথিবীতে অনেক দেশই পারেনি, এবং যারা সভ্যতার দেশ বলে দাবি করে তারাও কিন্তু পারেনি। আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি যে আমি মে জুন মাসের দিকে আপনার এখানে আলাপ সময় বলেছিলাম যে খোদ বিলেতে একটি স্থানে 10,000 মানুষ সমবেত হয়েছিল এবং মাস্ক ছাড়া। তারা বলছে আমি কোনো মাস্ক পরবো না, আমরা এগুলো মানি না। এই জনগোষ্ঠীর মানুষ কিন্তু পৃথিবীতে আছে, এটা সব দেশেই আছে। আর কিন্তু আমাদের যে সংকটের জায়গাটি, আমরা এতটা কেন হেলায় ফেলায় সব কিছুকে অতিক্রম করলাম, এই প্রশ্ন আমি নিজের কাছে প্রায় এক সময় করি। আমাদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষকে মান্যতার জায়গায় নিয়ে আসার এই সংস্কৃতি আমরা চালু করতে পারলাম না কেন? একটা বছর তো হয়ে গেল। এবং এটা মনে রাখা দরকার, বিজ্ঞান বলে, কারণ বিজ্ঞানই তো আপনাকে সাথে থাকতে হবে, বিজ্ঞান বলেছে যে আপনি টিকার যে ডোজটি প্রথম নেবেন, তারপরে যে 8 থেকে 12 সপ্তাহের ব্যবধানে যে দ্বিতীয় ডোজটি, যেটা অ্যাস্ট্রাজেনেকার টিকা, অক্সফোর্ডের সাথে যে প্রকল্প, যেটা কোভিশিল্ড নামে বাংলাদেশে এসেছে সিরাম ইনস্টিটিউট থেকে। এবং গতকালকে আমি এক মাঝখানে একটু বলে রাখি, জাস্টিন ট্রুডোর একটি বক্তৃতা শুনছিলাম আন্তর্জাতিক মিডিয়াতে। সেখানে তার ন্যাশনাল টেলিভিশনের বরাত দিয়ে যেই আন্তর্জাতিক মিডিয়াতে দেখলাম, তিনি বলেছেন যে যেই অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেই বিভ্রান্তির কোনো সুযোগ নাই, রক্ত জমাটের কোনো বৈজ্ঞানিক কোনো তথ্য নাই। আর যেই লটে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যেটা বাতিল নয়, প্রয়োগ স্থগিত আর বাতিল কিন্তু এক বিষয় নয়, সেখানে যে লটটি এসেছে আমাদের দেশে, তিনি জাস্টিন ট্রুডো বলছেন আমাদের এই কানাডাতে সেই লটের না, কেননা আমরা এনেছি ভারতের সিরাম ইনস্টিটিউটের যে কোভিশিল্ড নামে যেটা বাংলাদেশে এসেছে সেই টিকা। তা আমার শুনে ভালো লেগেছে যে কানাডাও কিন্তু আমাদের এই আমরা যারা ব্যবহার করছি সেটাই তারা ব্যবহার করছে। আপনি জানেন যে ইউরোপিয়ান সোর্স থেকে তারা নেয়নি, এবং ব্রাসেলসে একটি তো প্ল্যান্ট তাদের রয়েছে, সেখান থেকেও তারা নেয়নি, ইংল্যান্ড থেকেও নেয়নি। এবং 3 জায়গায় কিন্তু 3 নামে কিন্তু এই অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে। একটি আছে AZ-D1222, আরেকটি আছে চ্যাডক্স 1N-CoV-19 আর কোভিশিল্ড। তা আমাদের আমি যে জায়গায় আমি আপনাকে এই কথাটা বলে আমি দাড়ি টানবো যে আমাদের যে করোনা বাড়ার যে শঙ্কার কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা কি সেটা প্রতিপালন করেছি কিনা, এবং আমরা সে ব্যাপারে আগ্রহী ছিলাম কিনা। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সরকারি রাজনৈতিক দলের যে কর্মসূচিগুলোতে, সেই কর্মসূচিতেও কিন্তু আমি দেখছি যে না মানার একটি প্রবণতা। 7ই মার্চে আমার ভয় লেগেছে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যে দেখে যে পরিমাণে মানুষের কোনো কিছু না মানার প্রবণতা তৈরি হয়েছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমি 6 ফেব্রুয়ারি কলকাতা গিয়েছিলাম। এই গত 1 বছরের মধ্যে আমার এই একবারই বিদেশ যাওয়া, সেটা বঙ্গবন্ধুর যে প্রথম তিনি বিদেশ সফর করেন 6 ফেব্রুয়ারি 1972 সালে, সেই উপলক্ষে আমি কলকাতার সেই গড়ের মাঠের এটি 50তম বার্ষিকীতে তথ্যমন্ত্রী, তথ্য সচিব, তথ্য প্রতিমন্ত্রী সহ আমরা কয়েকজন গিয়েছিলাম। আমি ওখানে দেখলাম ওখানেও তো আরও ভয়ঙ্কর অবস্থা। আমার এক বন্ধু যিনি এখন চাকরি করেন ফার্মাসিস্ট, তিনি FDA-এর ডাইরেক্টর, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের, তিনি খুব মজা করে আমাকে প্রথম দিকে বলেছিলেন জুন জুলাইয়ের দিকে যে জানিস বাঙালি কেন মাস্ক পরে না? আমি যে কেন, যে বাঙালির সবসময় স্বভাবজাত যে গুণটি সেটা হচ্ছে সব কিছুতে নাক গলানো, আর মাস্ক থাকলে নাকটা বন্ধ রাখতে হয়, অর্থাৎ তার নাক গলানো আর হয় না। তো সেটা কি বাঙালির ক্ষেত্রে শুধু প্রযোজ্য? পৃথিবীর বহু দেশের ক্ষেত্রে প্রযোজ্য, উন্নত রাষ্ট্রগুলোতেও একটু দেখেছি। আমাদের যে শঙ্কার জায়গাটি, সেই শঙ্কার জায়গাটি আমাদেরকে কিন্তু বিজ্ঞানকে সাথে রাখতে হবে, এবং বিজ্ঞান ভিত্তিক তথ্য নিয়ে কিন্তু আমাকে এগোতে হবে। সেই তথ্য যায় কতটুকু করছি, আর ধারণাগত উদ্বেগ এটা কিন্তু অনেক সংকটের জন্ম দেয়, আমাদের সেই ব্যাপারও খেয়াল রাখতে হবে। আমরা বলছি অ্যাস্ট্রাজেনেকার অমুক দেশে, কয়টা দেশের নাম আমরা এখানে বলছি, আমরা স্কলে বিভিন্ন টেলিভিশনে আমরা সংক্ষিপ্ত করে দিচ্ছি, এইটাও কিন্তু বার্তা কিভাবে যাচ্ছে আমি জানি না, আমি বলতে পারবো না।
কিন্তু আমরা প্রফেসর রশিদি মাহবুব যে কথা বলেছেন, প্রফেসর সাইদুর রহমান বলেছেন, ডক্টর মোস্তাক হোসেন যেটা বলেছেন, সব কথা কিন্তু এক সুর, যে আমরা এই যে মান্যতার জায়গাটি, আমরা সেই জায়গাটা, সংস্কৃতির জায়গাটা তৈরি করতে পারিনি। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে চিন্তা করবার, এবং আমাদের যে ব্যর্থতা, এটা স্বীকার করে নিতে হবে। ভ্যাকসিন ডিপ্লোম্যাসির কথা আপনি প্রথমে উল্লেখ করেছেন কথার শুরুতেই, অন্তত আমার ক্ষেত্রে ভ্যাকসিন ডিপ্লোম্যাসিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী অনন্য সাধারণ দৃষ্টান্ত। আপনি জানেন, যখন সেকেন্ড ফেজ এর শেষের দিকে গিয়েছে, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেরাম ইনস্টিটিউটের সাথে কিন্তু তিনি তার চুক্তির জায়গাটা আলাপ শুরু করে দিয়েছেন। অতএব আমরা কিন্তু অনেক দূরে গিয়েছি, পৃথিবীর অনেক বড় বড় দেশ কিন্তু এখনো টিকা পায়নি। টিকা প্রাপ্তির ক্ষেত্রে আমাদের সাফল্য অনেক। সেই সাফল্য মাথায় রেখে আপনি দেখেন এখন টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে যেভাবে হচ্ছে, এখানে অনেকে যেহেতু অভিভূত হয়ে গেছেন, যারা একসময় বলেছিলেন টিকা নেওয়া যাবে না, এই টিকা সঠিক টিকা না, এই টিকা আবার বলেছিল এই টিকা ঠিক মতো আসবে না, ভারত টিকা দেবে না, অনেক রকম কিন্তু জটিলতা জায়গা তৈরি হয়েছিল। সেই জায়গাগুলো কিন্তু অতিক্রম করে এসেছি। এগুলো যখন আমরা পেরেছি, আমরা আগামী 2 সপ্তাহ যদি বিজ্ঞানকে সাথে নিয়ে আমরা যদি এগোতে পারি, আমার ধারণা আমরা কিন্তু অনেক দূর এগোতে পারবো। আপনি যেটুকু জানেন যে আমাদের এই যে বহুরূপী যে আচরণটি করোনা ভাইরাসের এর ক্ষেত্রে, এটা কিন্তু ভয়ঙ্কর রকমের একটি ব্যাপার, এটা মাথায় রাখতে হবে। এবং আপনি জানেন যে আজ থেকে 223 বছর আগে কিন্তু গুটি বসন্তের টিকা আবিষ্কৃত হয়েছিল, এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন। তারও 172 বছর পরে আপনার গুটি বসন্তে ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় 5000 লোক মারা গিয়েছিলেন। অতএব অনেকগুলো বিজ্ঞান ভিত্তিক তথ্যের যে ব্যাপারটি প্রফেসর সাইদুর রহমান বললেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কোনটা কাজে দিচ্ছে, কোনটা কাজে দিচ্ছে না, এটা সব কিন্তু আপনাকে ওই গবেষণার মধ্যে দিয়ে উন্মোচিত করছে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। বিরতির পর কথা বলবো করোনার হঠাৎ বেড়ে যাওয়া নিয়ে। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনার হঠাৎ বেড়ে যাওয়া নিয়ে। কেন বেড়ে যাচ্ছে সেটা নিয়ে নানা রকমের ব্যাখ্যা, কিছুটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা, কিছুটা ধারণাগত ব্যাখ্যা, সব মিলিয়ে আছে। তবে সবচেয়ে বড় কথা যেটা, আমরা আসলে সচেতনতা একটা ঢিল দিয়েছিলাম, সেটা খুবই জরুরি আমাদের আবার স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে মেনে চলার। ডক্টর মোস্তাক হোসেন, আপনি টিকা সংক্রান্ত প্রচার প্রচারণা কমিটির সদস্য সচিব, এবং আমরা আপনাকে বেশ সাফল্যের জন্য ধন্যবাদ দিতে পারবো যে বাংলাদেশে টিকা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ এবং উৎসব মুখর পরিবেশে টিকা নেওয়া হচ্ছে, এবং এখন পর্যন্ত টিকা নিতে গিয়ে মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন এমন কোনো অভিযোগ আমরা পাইনি। যদিও আজকে পর্যন্ত 45 লাখ মানুষ টিকা নিয়েছে 17 কোটি মানুষের দেশে। ফলে মানে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের প্রকাশ দেখি যে টিকা নিয়ে এলাম এবং সবাইকে টিকা নিন, কিন্তু নিম্নবিত্তের জায়গায় বোধহয় মানে টিকার নেটওয়ার্কটা বোধহয় একটু এখনো সার্বজনীন হতে পারেনি। সেই জায়গা থেকে আপনাদের এই প্রচার প্রচারণা কমিটির কিছু করার বা কিছু বলার, সেটা একটা আছে যে আসলেই মানে টিকাটা যাদের দরকার তাদের সবার কাছে পৌঁছানো কতটা জরুরি, এবং সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? জি, ধন্যবাদ। আমি এই প্রশ্নে যাওয়ার আগে দু একটি প্রশ্ন আমি বলছি যেগুলো আলোচনায় আসছে, যে আমাদের এখানে কোভিড সংক্রমণ বাড়ছে কেন। হ্যাঁ, এটা ঠিক যে গবেষণালব্ধ তথ্য ছাড়া বলা মুশকিল। তবে গবেষণার আগে বিজ্ঞানীরা হাইপোথিসিস বা অনুমান করে, সেখান থেকে আমরা কি পেতে পারি। আমার যেটা ধারণা, বিভিন্ন সভায় যাচ্ছি, ডক্টর খসরু রহিমাউল স্যার তারাও যাচ্ছে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে না চলার বিষয়টি খুব একটা বড় ধরনের পরিবর্তন হয়নি। আগে থেকে আমরা এটা ভালো মন্দ মানা বা না মানা সেগুলো চলছে। তিনটে নতুন উপাদান যুক্ত হয়েছে। প্রথম উপাদানটা হলো যে টিকা নেওয়ার পরে যারা টিকা নিয়েছেন তারা স্বাস্থ্যবিধি যারা আগে মানছিলেন তারা মানা বাদ দিয়েছেন, এবং তাদের পরিবারের সদস্যরাও ভাবছেন যে আমাদের পরিবারে যারা 40 বছরের উপরে তারা টিকা নিয়েছেন, আমাদের স্বাস্থ্যবিধি না মানলে সব সুরক্ষিত হয়ে গেছে। তারাও সংক্রমিত হয়েছিল অনেকে, এবং তাদের কাছ থেকে অন্যরা সংক্রমিত হয়েছে। আরেকটা বিষয় হলো যে স্বাস্থ্যবিধি মানার জন্য সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা,
বদ্ধ ঘরে সভা সমাবেশ অনুষ্ঠান করা সেটাও কিন্তু চলছিল আগে থেকেই। বদ্ধ ঘরে সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় নানা অনুষ্ঠান কিংবা আমাদের রীতি, উপাসনালয়, বদ্ধ ঘরে। গরমের সময় যেটি যোগ হয়েছে সেটা হচ্ছে ভিতরের যে বাতাসটা, সেই বাতাসটা বন্ধ করে আমরা এয়ার কন্ডিশন কিংবা ফ্যান চালিয়ে দিচ্ছি। কারণ এছাড়া গরমের সময় একটা বদ্ধ ঘরে অনেক মানুষ আমরা প্রার্থনায় বলুন কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন বা নির্বাচনী সভায় বলুন, সেটা করা মুশকিল। ফলে আমি যখন স্লোগান দিচ্ছি বা আমি গান গাচ্ছি বা অন্য জোরে আমি প্রার্থনা করছি, তখন কিন্তু আমার ড্রপলেট ইনফেকশন, যিনি সংক্রমিত তার কাছ থেকে ফ্যান না ছাড়লে বা এয়ার কন্ডিশন না ছাড়লে যতটুকু যাবে তার চেয়ে বেশি যাচ্ছে। এই বিষয়টি আমাদের একটা নতুন একটা জিনিস গরমকাল আসার সঙ্গে, এটা তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত না, আমাদের গরমের সময় পরিবেশগত সমস্যা। কাজী এই দুটো আমরা শুধু ভেরিয়েন্টের উপরে দায় চাপিয়ে দিয়ে কিংবা সাধারণ মানুষ মানছে না, এই দুটো আমরা দায় চাপিয়ে দিয়ে কিন্তু আমরা এখান থেকে পার পাবো না। বৈজ্ঞানিক যদি বলি আমরা এই দুটো বিষয়, এখানে আমাদের সমাধানে যেতে হবে। এখানে আমাদেরকে এটা দূর করবো যে তাহলে কি করতে পারি সে বিষয়ে কিন্তু আলোচনা আসছে। মানুষকে সচেতন করবার জন্য আপনি টিকার বিষয় বলেছেন, আমাদের কতটুকু তো জানি না। টিকা আসার আগে প্রচন্ড উৎসাহ ছিল যে কেন আসছে না টিকা। আসলেই আমরা ভেবেছিলাম যে প্রচারণা অত বেশি করার দরকার নেই, কারণ টিকা দিয়ে আমরা শেষ করতে পারবো, মানে শেষ হয়ে যাবে, টিকা পাবে না। কিন্তু এখন টিকা ঠিক আসলো, সেই মুহূর্তে আবার মানুষের মধ্যে নানা প্রশ্ন। তখন টিকার ডিমান্ড বাড়ানোর জন্য আমার প্রচার গান্ডার কথা ভাবতে হচ্ছে। আবার মাঝখানে বেড়ে গেল, এখন কমে গেছে। যাই হোক, সেই বিষয়ে আমি আসছি পরে। তো এখন আমাদের কি করণীয়? আমার বিবেচনা যেটা হচ্ছে যে, প্রথম হচ্ছে যে সংক্রমণের উৎসটাকে বন্ধ করতে যদি হয়, যারা সংক্রমিত হচ্ছেন এখন পর্যন্ত প্রায় 1700-1800 ডেইলি দুদিন ধরে হচ্ছে প্রায় 2000, প্রত্যেকটি রোগীকে যারা সংক্রমিত হয়েছেন তাদের ফলো আপ করে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। অর্থাৎ তার যদি অবস্থা খারাপ হয় তাহলে তারা হাসপাতালে আসতে বলতে হবে, যারা অবস্থা মোটামুটি মৃদু আছে তারা বাসায় আইসোলেশন করা, আইসোলেশনটা নিশ্চিত করতে হবে এবং তাদের পরিবারের সদস্য, তাদের সহকর্মীদেরকে কোয়ারেন্টাইন করতে হবে। এই আইসোলেশন এবং কোয়ারেন্টাইনটা আমি বললাম আর হয়ে গেল, এটা কিন্তু হবে না এখন। কারণ করোনা সংক্রমণের মহামারী 1 বছরের মাথায় সবকিছুই চলছে। নিম্নবিত্ত মানুষরা তো বটেই, এমনকি যারা নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবী তারা 14 দিন ঘরে আটকা থাকলে, যদি বেসরকারি চাকরিজীবী হয় তার চাকরিটা চলে যাবে। এমনি তো সে হয়তো হাফ বেতনে কাজ করছে বা মূল বেতন নিয়ে কাজ করছে। তাহলে সামাজিক সহায়তামূলক আইসোলেশন, যারা মৃদু লক্ষণযুক্ত আছেন, সামাজিক সহায়তামূলক কোয়ারেন্টাইন যদি আমরা চালু না করি, এখন সেটা সম্ভব। তারপরে আসে স্বাস্থ্যবিধির বিষয়ে কিন্তু সহায়তা দেওয়ার বিষয় আছে। প্রান্তিক মানুষরা সাবান দিয়ে হাত ধুবে, সেই প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকতে হবে। তারা মাস্ক ব্যবহার করবে, তাদেরকে মাস্ক দিতে হবে, কাপড়ের তৈরি মাস্ক দিতে হবে, যারা ধুয়ে ব্যবহার করবে। এবং তাদের কর্মস্থলে শারীরিক দূরত্ব বজায় রাখাটা এটা কর্তৃপক্ষকে করতে হবে। হ্যাঁ, খোলা মাঠে একজন রিক্সা চালালে তিনি ঝুঁকি কম, কিন্তু যিনি যাত্রী তার ঝুঁকিটা বেশি, কারণ দুজন যাত্রী পাশাপাশি বসছে। খোলা মাঠে আপনি যদি খোলা কাঁচা বাজার করেন ঝুঁকিটা কম, কিন্তু যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত ছোট্ট একটা জায়গায় অনেকগুলো দোকান, সেখানে ঝুঁকিটা বেশি। কাজে আমরা খোলা জায়গায় রাস্তায় অবশ্যই আমরা সচেতনতা কার্যকলাপ করব, তাকে মাস্ক দেবো, মাস্ক পরার জন্য বলবো। কিন্তু আমাদেরকে জোর দিতে হবে সেবাদান কেন্দ্র, টেলিফোন অফিস, ডাকঘর, হাসপাতাল, যেখানে অনেক মানুষ, ব্যাংক, যেখানে মানুষ সেবার জন্য আসে, সেখানে মানে নিয়মটা হচ্ছে যত ক্যাপাসিটি মানুষের সাধারণ অবস্থা তার থেকে 1/3 মানুষ সেখানে থাকতে হবে এবং ভেন্টিলেশন থাকতে হবে। কোনো জায়গায় ভেন্টিলেশন করা সম্ভব না। একটা মানে বড় একটা বিল্ডিং এর যেখানে চারদিকে কোনো জানালা নাই, সেখানে একটা ঘরে একটা সেবাদান কেন্দ্র থাকতে পারে। সেক্ষেত্রে আমি ফ্যান চালাবো বা এয়ার কন্ডিশন চালাবো, তাহলে যারা ঢুকবে তারা মাস্ক পরে ঢুকবে। যেই ক্যাপাসিটি ঘরের, সেটা 1/3 ক্যাপাসিটি থাকতে হবে। এখানে আমাদেরকে কিন্তু কর্তৃপক্ষের ব্যবস্থা আছে। সেই সঙ্গে জনগণকে সচেতন করার জন্য আমি শুধু ইলেকট্রনিক মিডিয়াতে বা দৈনিক পত্রিকায় খবর ছাপলাম বা খবরের অবশ্য অনেক মানুষ খবর পড়ে, বিজ্ঞাপন ছাপলাম, সে বিজ্ঞাপনে কিন্তু কাজ হবে না। তাহলে এখানে প্রচুর সংখ্যক ভলান্টিয়ারদেরকে আমাদেরকে তৈরি করতে হবে, সরকারি পক্ষ থেকেই হোক বা বেসরকারি পর্যায়ে হোক বা স্বায়ত্তশাসিত যে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, যুবকদের, ছাত্রদের, তরুণদেরকে এখানে একটা আন্দোলনের মতো তাদেরকে, এখানে আমাদের অবশ্যই ইনভেস্টমেন্ট করতে হবে, এখানে আমাদের টাকা পয়সা খরচ হবে। আপনি একবেলা চা নাস্তা খাওয়াবেন অন্তত। কাজে এইসব ভলান্টিয়ারদেরকে যদি আপনি 2 ঘন্টা 1 ঘন্টার প্রশিক্ষণ দেন কিভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে,
একজন করোনা রোগীকে কিভাবে শনাক্ত করে তাকে টেস্টের আওতায় আনতে হবে। টেস্টের বিষয়ে বলছি, যারা টেস্ট করতে আসছে নিজের ইচ্ছায়, সে ফিটা এখনই তুলে দেওয়া উচিত, তাহলে টেস্টের সংখ্যা বাড়বে। আর কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের সহায়তা করলে আরো বাড়বে। যেটা বলছিলাম যে জনগণকে সম্পৃক্ত করে একটা জাগরণের মতো যদি করে আমরা যুব সমাজ এবং তরুণ সমাজকে এই স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনা রোগী শনাক্ত থেকে কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের সহায়তা এবং টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করার কাজে লাগাই, এইভাবে কিন্তু আমরা সফলতা আসবে। দেখুন, যারা পূর্ব এশিয়ার দেশগুলো সফল হয়েছে, হোক সমাজতান্ত্রিক দেশ, রাজতান্ত্রিক থাইল্যান্ড হোক বা পুঁজিবাদী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড হোক, সব জায়গায় খুবই শক্তিশালী স্থানীয় সরকার, যেখানে জনগণকে সম্পৃক্ত করে সবকিছু করা যায়, সেখানে তারা সফল হয়েছে। আবার সেখানে করোনা সংক্রমণ হয়েছে, আবার তারা কমিয়েছে। সেখানে কিন্তু ঢেউয়ের মতো আসছে এবং গেছে, একাধিক 3-4 বার ঢেউ তাদের হয়েছে। কাজে এই জনসম্পৃক্ততার বিষয়টি আমাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে। এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই টাকা খরচ করতে হবে, সেই টাকা খরচটাকে আমাদের বিনিয়োগ বলতে হবে। কাজে এখানে যেমন ধরুন, এখন আমাদেরকে যে ভ্যারিয়েন্টের কথা আগে বলেছি, এখানে সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট একজন শনাক্ত হয়েছে, ব্রিটিশ ভ্যারিয়েন্ট কয়েকজন পাওয়া গেছে, আমাদের দেশে হয়তো ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে কিনা, এখন যে জেনোম সিকোয়েন্সটা হচ্ছে, সেই জেনোম সিকোয়েন্সের ফলাফল পেতে আরো কয়েকদিন দেরি হবে। ডক্টর সাইদুর রহমান বলছিলেন যে এই কথা, হ্যাঁ, গবেষণা তো অবশ্যই করা উচিত, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হোক, আইডিসিআর হোক, আইসিডিডিআর হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, তবে পর্যাপ্ত তহবিল থাকতে হবে। আইডিসিআর এবং আইসিডিডিআর মিলে যারা টিকা নিচ্ছেন, তাদের মধ্যে কিন্তু তারা সার্ভেলেন্স শুরু করেছেন যে তাদের মধ্যে অ্যান্টিবডি কতটুকু হচ্ছে। টিকা দেওয়ার আগে অ্যান্টিবডি একবার মাপা হচ্ছে, দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার সময় অ্যান্টিবডি মাপা হবে, যেটা দ্বিতীয় ডোজ এখনো দেওয়া হয়নি, তারপরে 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, এইভাবে কিন্তু প্রোটোকল তৈরি করে সেই কাজটা শুরু হয়েছে। আশা করি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যারা এই বিষয়ে ভাইরোলজি বিভাগ বা তারা এই কাজটি করবেন। তাহলে কিন্তু আমরা বিভিন্ন জায়গার গবেষণাটা আমরা তুলনা করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা জেনোম সিকোয়েন্স করতে পারে, সায়েন্স ল্যাবরেটরি জেনোম সিকোয়েন্স করে আমাদেরকে সে তথ্য সরবরাহ করেছে। শাহজালাল বিশ্ববিদ্যালয় সিলেটে তারা করছে। কাজে একেবারে গবেষণা হচ্ছে তা না, তবে গবেষণার ফলাফল প্রকাশ করে কিছু আমি অস্বীকার করবো না, কুণ্ঠাবোধ আছে এই কারণে যে ফলাফল প্রকাশ হলে এটাকে ইন্টারপ্রেট যারা করবেন, তারা কিন্তু বৈজ্ঞানিক যারা এটা করে তাদের সঙ্গে আলাপ না করে তারা একটা সাধারণ বিশ্লেষণ করেন, ফলে যারা বৈজ্ঞানিক ফলাফল প্রকাশ করেন বিজ্ঞানী, তারা কিন্তু বিব্রত হন। যেমন এর আগে আইসিডিডিআরবি এবং আইডিসিআর অ্যান্টিবডি টেস্টের একটা ফলাফল প্রকাশ করলেন, এখান থেকে একটা প্রচার হয়ে গেল ঢাকা শহরের এত ভাগ লোক, 40 ভাগ লোক করোনা সংক্রমিত হয়ে গেছে, আমাদের আর কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু ইন্টারপ্রিটেশনটা তার উচিত ছিল, যারা বৈজ্ঞানিক ইয়েটা করেছেন তাদের সেই এপিডেমিওলজিস্ট যারা বিশ্লেষণ করেন, সেখান থেকে যে একটা ছোট স্যাম্পল সাইজ দিয়ে ঢাকা শহরে করা হয়েছে, এটা প্রতিনিধিত্বমূলক না। পরে তারা বললেন যে প্রতিনিধিত্বমূলক না, এরপরে আর বলেছিল যে পরিপূর্ণ ফলাফল প্রকাশ করা হবে, এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি। কাজে গবেষণা ফলাফলটাকে উৎসাহিত করতে হবে, সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা। এখান থেকে একটা ছোট্ট জিনিস নিয়ে যদি আমরা এমন জিনিস প্রচার করি যেটা আমাদেরকে একটু এটা আমাদের বৈজ্ঞানিক বিষয় নিয়ে খাটো করে, এটা এই প্রবণতাটা আমাদের থাকতে হবে, এবং আমাদেরকে তাহলে যারা বৈজ্ঞানিক গবেষণা করছেন তারাই ফলাফল প্রকাশে উৎসাহিত হবে। আবার ফলাফল প্রকাশ আপনি ঘটা করে সংবাদ সম্মেলন করে একটা তাৎপর্যবিহীন কোনো কিছু যদি করে, যেটা পর্বতের মুশিক প্রসব, যেটি একটি বিখ্যাত প্রতিষ্ঠান করেছে জেনোম সিকোয়েন্সকে, তারপরে তারা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ জেনোম সিকোয়েন্স পেয়েছেন, কিন্তু তারা আর সেটা এই পত্রিকায় প্রেস কনফারেন্স করেনি। সবকিছু করতে হবে তা না, প্রেস কনফারেন্স তারা করতে পারেন, কিন্তু এইভাবে নাটকীয়তা করলে কিন্তু রাখাল বালক বাঘ বাঘ বলে চিৎকার করিল, যখন আসলে বাঘ আসে তখন কিন্তু সে কেউ এটা নজরে পড়ছে না। যেমন ব্রিটিশ যে B.1.1.7 ভেরিয়েন্ট, এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই একটা বাংলা দৈনিক পত্রিকায় হেডলাইন করেছিল, ওটা নিয়ে কিন্তু কোনো হইচই হয়নি, কারণ তখন করোনা সংক্রমণ খুব নিচু পর্যায়ে ছিল। যখনই করোনা সংক্রমণ অনেক ঊর্ধ্বগতি হলো, তখন আমি নিজে একটা পত্রিকাকে বললাম, এবং তারা আইডিসিআর এর ডিরেক্টরের কাছ থেকে, ডিজির কাছ থেকে কনফার্ম হয়ে সেটা হেডলাইন করলো অনলাইন এডিশনে। ওই রাত্রে সমস্ত ইলেকট্রনিক মিডিয়াতে সেটা হেডলাইন হয়ে গেল, কারণ করোনা সংক্রমণটা ঊর্ধ্বগামী। সাউথ আফ্রিকার ভেরিয়েন্ট, এটা কিন্তু GIS ওয়েবসাইটে বেশ আগেই এসছে, কিন্তু দেখা যাবে কোনো এক সময় এটা নিয়ে খুব হইচই হচ্ছে। কাজে এই বিষয়গুলো আমাদেরকে, যদিও খুঁটিনাটি বিষয়, আমি একমত ডক্টর সাইদুর রহমানের সাথে, বৈজ্ঞানিক গবেষণা আরো করা উচিত, তহবিল যোগানো উচিত, এবং সেটি প্রফেশনালি প্রকাশ করা উচিত, যেন এখান থেকে মানুষ দিশা পায়। তবে গবেষণা একেবারেই হচ্ছে না, সেটা একেবারে না। আরেকটা বিষয় বলে আমি আপনার প্রসঙ্গে আসছি, যে এখন আমরা কি করব? সংক্রমণটা ঊর্ধ্বমুখী, সবকিছু বন্ধ করে দেবো? এটা সম্ভব নয়। করোনা সংক্রমণের 1 বছরের মাথায় সেটি সম্ভব নয়, এবং যুক্তিসঙ্গত নয়, বাস্তবসম্মত নয়। মার্চ, এপ্রিল, মে মাসে যেটি সম্ভব ছিল, গোটা দেশকে আমরা যাতায়াত নিয়ন্ত্রণ করেছি,
আমরা অনেক কিছুই বন্ধ রেখেছি। এখন আমি যেটা অন্য জায়গায় বলেছি, টার্গেটেড অ্যাপ্রোচ, যেখানে সংক্রমণটা বেশি সেখানে জোন ভিত্তিক, সেখানে আমি যাতায়াত নিয়ন্ত্রণ করতে পারি, সেখানকার স্কুল বন্ধ করতে পারি, অফিস বন্ধ করতে পারি, সেখানে বড় বাজার বন্ধ করতে পারি, কিন্তু অত্যাবশ্যকীয় কাজ চালাতে হবে স্বাস্থ্য বিধি মেনে। স্কুলগুলো আবার বন্ধ করার কথা বলেছে। হ্যাঁ, জনগণ যদি বিষয়ে খুবই উদ্বুদ্ধ থাকে স্কুলগুলো খোলা যাবে না। আমার ব্যক্তিগত মত, আমি বলছি অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে। বছরের পর বছর বন্ধ রেখে আপনি সবকিছুই চালু রাখবেন, আমি সবকিছু চালু রাখার কথা বলছি না স্বাস্থ্যবিধি না মেনে। সেক্ষেত্রে আপনি এখানে স্বাস্থ্যবিধি মেনে, এখানে আপনাকে যে স্কুলগুলো ভেন্টিলেশন ভালো রাখতে পারবে, যে স্কুলগুলোতে ক্লাসরুমের সাইজটা ভালো, সেখানে যারা স্বাস্থ্যবিধি মানবার জন্য ছাত্রদেরকে ট্রেনিং দিতে পারবে, অবশ্যই খোলা উচিত। বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল যেখানে ঘনবসতি এলাকা আছে, যেখানে সংক্রমণ লাল অঞ্চলের মতো অনেক বেশি, সেখানে নিশ্চয়ই আমি শুধু স্কুল কেন, আমি সেখানে সরকারি অফিস, বেসরকারি অফিস, বাজার সেগুলো বন্ধ করবো। এই স্কুল শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, একটা সামাজিক প্রতিষ্ঠান। যারা প্রান্তিক মানুষ, তাদের সন্তানেরা স্কুল যখন বন্ধ হয়ে গেছে, অনেকে কায়িক শ্রমে চলে গেছে, তারা ফিরতে পারবে কিনা জানি না। অনেক মেয়ের বাল্যবিবাহ হয়ে গেছে, অনেক বেসরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, তারা শিক্ষকদের বেতন দিতে পারছে না। আজকে পর্যটনের জন্য আমরা বলছি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে, আমি বিরোধী না, তবে সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কেন, এটি এবার বড় প্রশ্ন। কারণ পর্যটন শিল্পের সঙ্গে হাজার হাজার মানুষের জীবন জীবিকা জড়িত। পর্যটন এর সাথে যারা শুধু হোটেল মালিক নয়, যারা কাজ করে, যারা ফেরিওয়ালা, যারা দোকানদার, তাদের রুটি রুটি প্রশ্ন জড়িত। তবে আমি কক্সবাজার যাব, খুলবো, সেখানে কেন আমরা গাদাগাদি করে সি বিচ একজনের অপরসার, যদিও সি বিচটা একটা খোলা জায়গা, সেখানে প্রচুর ভেন্টিলেশন, তাহলে আমি সেখানে নিশ্চয়ই আমরা রাখবো, কি বলে, দূরত্ব রাখবো, সেখানে অবশ্যই মাস্ক পরবো। আমি হোটেলে তো অবশ্যই নিয়ম মেনে মানতে হবে। কাজে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বলুন, বা বইমেলা বলুন, বা অন্যান্য প্রতিষ্ঠান বলুন, আজকে আমাদের রজত জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে চললে আপত্তি নেই। আপনি যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন, আজকে সুবর্ণ জয়ন্তীতে যারা আসছেন তারা করোনা টেস্ট করছেন 48 ঘন্টা আগে, যারা পজিটিভ হবেন তারা আসতে পারবেন না, আবার 48 ঘন্টার ব্যবধানে আবার পুলিশ, র্যাব সবার টেস্ট করা হবে, সেই প্রোটোকল করা হয়েছে। এটি বইমেলাতেও করা উচিত, এটি স্কুলেও করা উচিত। যে যারা পারবে না তারা করবে না, কিন্তু একেবারে ঢালাওভাবে বন্ধ করার সুপারিশ কিন্তু করা দরকার নেই। টিকার বিষয়ে আসি। টিকা আমাদের, যেটা আপনি প্রশ্ন করেছেন যে টিকার সাফল্যের জন্য, এখানে ডিমান্ড এবং সাপ্লাইয়ের বিষয়টা আছে। আমাদের এখানে যে টিকা এখন আমাদের সরবরাহ আছে, সেই তুলনায় আমরা যে টিকা দিচ্ছি এটা কম। আমাদেরকে টিকা দেওয়ার হারটা বাড়াতে হবে। প্রান্তিক মানুষদের জন্য মধ্যে টিকা দেওয়ার প্রয়োজনে আমাদের শুধু প্রচারের বিষয়টা না, সেখানে সিদ্ধান্ত হয়েছে কার্যকরী হবে শিগগিরই। প্রত্যেকটা গ্রামাঞ্চলে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার আছে, সেখানে তারা এখনই রেজিস্ট্রেশন করবার জন্য তারা বিনামূল্যে কাজ করছেন। শহরাঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলর অফিসে অনুরূপ ডিজিটাল সেন্টারের মাধ্যমে তারা এই সেবাটা দেয়া অনেকেই শুরু করেছেন, অনেকে শুরু করেননি। এবং এর পরবর্তী পর্যায়ে যদি আমরা টিকা দেওয়ার হারটা বাড়াতে পারি এবং এই চাহিদাটা বাড়ে, কারণ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলতে গেলে সমস্ত শিক্ষককে টিকা দিতে হবে, স্কুলের ছাত্রছাত্রীদেরকে 18 বছরের উপরে যারা টিকা দিতে হবে। ইউনিয়ন পর্যায়ে এবং শহরাঞ্চলে ওয়ার্ড পর্যায়ে টিকাদান কেন্দ্রগুলো চালু করবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। ঢাকা শহরের প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে এনজিও চালিত স্বাস্থ্য কেন্দ্র আছে, যেখানে সীমিত আকারে শিশু ও মাতৃ স্বাস্থ্য সেবা দেওয়া হয়। তারা সাধারণত যে ইপিআই টিকার কাজটা তারা কিন্তু করে থাকে। প্রকৃতপক্ষে যারা ইপিআই টিকা দিয়ে থাকেন তারা কিন্তু এখনো টিকা দেওয়ার কাজে হাত দেননি, কারণ আমরা হাসপাতালগুলোতেই যারা প্রশিক্ষিত নার্স, যারা সবসময় ইনজেকশন দিয়ে থাকেন তারাই করছেন। যারা প্রফেশনাল বা যারা প্রশিক্ষিত ভ্যাকসিনেটার, তারা এই ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন পরিবার কল্যাণ স্বাস্থ্য কেন্দ্রে যখন তারা কাজ করবেন এবং ওয়ার্ডের এনজিওগুলোর যে প্রত্যেকটা ওয়ার্ডের কেন্দ্র আছে সেখানে তারা প্রস্তুতি নিচ্ছেন, সেখানে যখন একজনের দোরগোড়ায় রেজিস্ট্রেশনের সুবিধাটা থাকবে এবং টিকাদান কেন্দ্র দোরগোড়ায় থাকবে, তখন নিশ্চয়ই এখনকার হারের চেয়ে অনেক গুণ বেশি বেড়ে যাবে। কাজে সেই বিষয়টি করা হচ্ছে। তবে হ্যাঁ, মানুষের মধ্যে নানা প্রশ্ন আছে, বিশেষ করে শিক্ষিত মানুষের মধ্যে। সেখান থেকেই তো সবাই জানে যে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার যে বিভিন্ন কথা হয়েছে, সে কথাগুলো নিশ্চয়ই আমরা বলছি, আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে যারা বন্ধ করেছে তারা সতর্কতামূলক পদক্ষেপ, যে যেহেতু তাদের দেশে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে, তারা এখন তুলনা করছে যে টিকা নেওয়ার আগে ওই জনগোষ্ঠীর ভিতরে হৃদযন্ত্রের ক্রিয়ায় কিংবা রক্ত জমাট বেঁধে মৃত্যুর সংখ্যাটা এবং হারটা কত ছিল, টিকা নেওয়ার পরে কতটুকু হার। তারা দেখেছে যে টিকা নেওয়ার আগে এবং পরে ওই জনগোষ্ঠীর মধ্যে এই স্বাস্থ্য সমস্যা নিয়ে মৃত্যুর হারটা মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই। তারা এই পরিসংখ্যানগত বিশ্লেষণ করে দেখিয়েছে। তারপরেও ফার্মাকোলজিক্যাল কোনো এভিডেন্স তারা পায়নি যে অ্যাস্ট্রাজেনেকার টিকায় যত ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে
অনেক মানুষ ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণ করেছে। ফার্মাকোলজিক্যালি যে এই টিকা দিয়ে রক্ত জমাট বাঁধে এমন কোনো প্রমাণ তারা পায়নি। এখন তারা এপিডেমিওলজিক্যাল এভিডেন্স তারা পাচ্ছে না, তারা অন্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো তারা খোঁজার চেষ্টা করছে, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু দেশ এখন বন্ধ করছে, এটার প্রভাব পড়তে পারে। পক্ষান্তরে কানাডার মতো দেশ বা দক্ষিণ আমেরিকার অনেক দেশ তারা কিন্তু বন্ধ করেনি, তারা আরো চাচ্ছে অ্যাস্ট্রাজেনেকার টিকা, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা চালু করার অবস্থায় আছে। কাজে এদিকে একটা হচ্ছে যারা বৈজ্ঞানিক তথ্য জানতে চান তাদের মধ্যে কথাগুলো বলা, সেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে বা বিভিন্ন বুকলেটের মাধ্যমে সেগুলো আমরা জানাচ্ছি। আরেকটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে যখন ওয়ার্ড পর্যায়ে টিকাদান কেন্দ্রগুলো চালু হবে, যখন বড় বড় ব্যানার, বিলবোর্ড এবং পোস্টারগুলো যখন তাদের চোখে পড়বে, তখন তারা বুঝবে যে তারা এই টিকাটা আমাদের নেওয়া কতখানি প্রয়োজন এবং তারা সেটা জানবে। এখন তো আমরা আমাদের প্রচারণা মূলত ইলেকট্রনিক গণমাধ্যম, টেলিভিশন এবং পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে করছি। তখন ওয়ার্ড পর্যায়ে এবং তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়। জি জি জি, ডক্টর মোস্তাক হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনা সংক্রমণের হঠাৎ ঊর্ধ্বগতি নিয়ে। ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে বৈজ্ঞানিক গবেষণার কথা বলছিলেন এবং আপনার আলোচনার সূত্র ধরে সবাই বলেছেন যে গবেষণার ঘাটতির কথা। আমাদের এখানে সঠিক তথ্য নেই, সঠিক গবেষণা নেই। কিন্তু করোনা মানে কোভিড যে অসুখটি, করোনা ভাইরাসটি, এটা একদম নতুন হওয়াতে মানে অনেকগুলো প্রশ্ন সাধারণ মানুষের মনে আসে, কিন্তু সেগুলো সঠিক উত্তর পাওয়া যায় না। শুরুর দিকে ছিল যে একবার হলে হয়তো আর হবে না, কিন্তু দেখা গেলো যে না, আরেকবার হতে পারে, কারো একাধিকবার, 2-3বারও হয়েছে। আবার টিকা দেওয়ার পর অনেকে ভেবেছে যে টিকা দেওয়ার পর আর হবে না, বা প্রথম ডোজ দেওয়ার পরে দ্বিতীয় ডোজের আগে মাঝখানে হবে কি হবে না, এরকম নানা রকম প্রশ্ন। যেমন বেশ কয়েকজন আমার কাছে জানতে চেয়েছেন, তারা প্রথম ডোজ দিয়েছেন, এখন যে আবার বাড়ছে, বা অক্সফোর্ডের টিকা নিয়ে যে বিতর্ক, তারা দ্বিতীয় ডোজ দিবেন কি দিবেন না, এরকম নানা রকমের বিভ্রান্তিও আছে, একটু আতঙ্ক আছে। সেইখানে আপনি যেই গবেষণা বা তথ্যের কথা বলছিলেন, সেটার প্রয়োজনীয়তা তো আছেই, কিন্তু এই সাধারণ মানুষের কমন এই বিভ্রান্তিগুলো দূর করার, যেমন আরেকটা বিভ্রান্তি ইদানিং দেখছি যে আগে বলা হচ্ছিল যে বয়স্ক লোকজন বেশি আক্রান্ত হবে, কিন্তু এই দফায় তরুণদের আক্রান্তের হার একটু বাড়ছে। এই জায়গাগুলোতে আসলে ঠিক, যেহেতু এটা নতুন ভাইরাস, সবগুলোর একদম সঠিক কোনো জবাব হয়তো নেই, তবুও যদি একটা কাছাকাছি সাধারণ মানুষের কিছু জবাব যদি আপনার কাছে পেতে পারি। ধন্যবাদ। খুবই মানে এই প্রশ্নগুলো বেশ কয়েকবার আলোচিত হয়েছে, আসলে মানুষের কাছে জানানো হয়েছে, তারপরেও যদি আপনি আজকে আবার আনছেন। এর মধ্যে প্রথমে আমি যদি শুরু করি শেষ জায়গা থেকে, যে হ্যাঁ, ভ্যাকসিনেটেড মানুষরা যে আবার আক্রান্ত হচ্ছেন। এখন এর আগে আপনি বলে নিচ্ছেন যে আসলে পুনরাক্রমণের কথাটি, মানে দ্বিতীয়বার আক্রান্ত হবেন কিনা, এই প্রশ্নটি মানুষের মধ্যে ছিল। আমি নিশ্চিত করতে চাই, পৃথিবীতে কয়েক কোটি মানুষ আক্রান্ত হওয়ার পরও এখন পর্যন্ত লক্ষ মানুষও দ্বিতীয়বার আক্রান্ত হয়নি। মানে এটা নিশ্চিত হওয়া দরকার প্রথমে। এই ব্যাপারটিতে আমাদের দেশে আমাদের হয়তো 10টি, 5টি বা 500 উদাহরণের কারণে যেভাবে আমরা মনে করছি যে আসলে এক প্রথমবার আক্রান্ত ব্যক্তি দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন, এই ঘটনাটি কোটি কোটি মানুষের মধ্যে লক্ষবারও ঘটেনি, এখন হাজারের অঙ্ক ছাড়িয়েতে যাচ্ছে। দ্বিতীয়ত, ভ্যাকসিনেটেড মানুষের আক্রান্ত হওয়া, এমনকি একটি মৃত্যু সংবাদ, 1-2-3টি মৃত্যু সংবাদের সঙ্গে এটাকে যুক্ত করা হয়েছে। স্পষ্ট হওয়া দরকার প্রথমেই যে ভ্যাকসিনের প্রোটেকশনটি যথেষ্ট মাত্রায় আসতে প্রথম ডোজ থেকে ন্যূনতম 21 দিন সময় দরকার। এক্ষেত্রে যে মানুষটি ভ্যাকসিনেটেড হন, আমাদের দেশে কমিউনিটি স্প্রেড, আমি এই বিষয়টা ডিটেলে যাবো না, কারণ এটা নিয়ে মুস্তাফা ইতিমধ্যে বলেছেন যে এটা নিয়ে মানুষ বিভ্রান্ত হয়, কিন্তু এটা সত্য কথা যে অ্যাসিমটোমেটিক প্রচুর মানুষ যারা লক্ষণ মুক্ত অবস্থায় ওনারা ভ্যাকসিন গ্রহণ করে ফেলেন। অতএব এরপর ওই রোগের লক্ষণগুলো ফুটে ওঠে ভ্যাকসিনেটেড হওয়ার পর। এটি হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয়ত, আমাদের দেশের স্বাস্থ্য কেন্দ্রগুলোর মধ্যে কিছু ভালো কেন্দ্র, বড় কেন্দ্র ছাড়া অধিকাংশ কেন্দ্রেই যেটাকে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি, দূরত্ব মানা, এই বিষয়টি ভালোভাবে না করতে পারার কারণে সেখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, ভিড়ের কারণে সেটাও আছে। তৃতীয়ত, ভ্যাকসিন গ্রহণের পরে যেটাকে আপনি প্রথমে বলেছেন যে উচ্ছ্বাস তৈরি হয়, এবং উনি যে ওনার স্বাস্থ্যবিধি মানার যে শিথিলতা করেন, সেটার কারণে ওনার আক্রমণের সম্ভাবনা বাড়ে। অতএব উনি আক্রান্ত অবস্থায় ভ্যাকসিনেটেড হতে পারেন, ভ্যাকসিন গ্রহণের কালে আক্রান্ত হতে পারেন, ভ্যাকসিনের পরে স্বাস্থ্যবিধি গাফিলতির কারণে আক্রান্ত হতে পারেন। অতএব ওনার যে আবার কোভিড আক্রান্ত হওয়া, এটির সঙ্গে আসলে
ভ্যাকসিন গ্রহণের 21 দিন অতিবাহিত হওয়ার আগে এটি হলে এটির সঙ্গে ভ্যাকসিনের অকার্যকারিতা বলে কোনো প্রশ্ন উত্থাপিত হতে পারে না। এটি স্পষ্ট, বিজ্ঞানের এই বিষয়টি স্বীকার করা হয় না, পৃথিবীতে এটি কোনো তেমন কোনো প্রমাণ নেই। প্রশ্ন হচ্ছে আমরা বাংলাদেশে গবেষণা যথেষ্ট হচ্ছে না, আমরা বলেছি, মোস্তাক ভাই বেশ কিছু গবেষণার কথা বলেছি। আমরা চাই যে গবেষণাগুলো যেন একটি সংগঠিত উদ্যোগ হয়, পুনরাবৃত্তি না হয়। আমাদের লিমিটেড রিসোর্সেস, সেজন্য যেন এগুলোর মধ্যে একটি কোঅর্ডিনেশন থাকে। কোন বিষয়টি কারা দেখছে, ভ্যাকসিন কারা দেখছে, ভ্যাকসিন ইফেক্ট কারা দেখছেন, তারা মিউটেশন কারা দেখবেন, জেনেটিক সিকোয়েন্সিং কারা করবেন, মানে এই জিনিসগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন এবং তাদের মধ্যে এক্সচেঞ্জ থাকা, যে তথ্যের অবাধ প্রবাহ থাকা দরকার গবেষণার তথ্য। এখন প্রশ্ন হচ্ছে আসলে গবেষণাটা আমি সামনে এনেছি অন্য একটি কারণ। আমরা ভাবতে চাই যে আসলে মানুষকে মোটিভেট করার জন্য, মানুষ কখন উজ্জীবিত হবে, যখন তিনি কনভিন্স হবেন, যখন তিনি স্বীকার করবেন এই ঘটনাটি এবং উনি আস্থা রাখবেন। আমার কথায় আমি যদি আজকে ক্রিকেট সম্পর্কে জ্ঞান দেওয়া আরম্ভ করি, এটি কিন্তু কোনো মানুষ আমার কাছ থেকে শুনতে চায় না, বিশ্বাসও করবে না। অতএব এই বিষয়টি আমরা যেটা কেন গবেষণা করব, গবেষণালব্ধ তথ্য সামনে নিয়ে মানুষকে যদি বলা হতো আজকে যে কেন মানুষের কম হয়েছিল, কেন আজকে মানুষের বেশি হচ্ছে, এবং সেটি কিভাবে থামানো যায়, খুব স্পষ্ট। ইভেন আপনি খেয়াল করবেন গতকালকে থেকে যুক্তরাষ্ট্রে 6 ফিট ভার্সাস 3 ফিট তুলনা করা হয়েছে। আমি শুধু বলছি স্কুল খোলার জন্য শুনতে এই গবেষণাটি শুধুমাত্র স্কুলে আসলে ডিস্টেন্সিং 6 ফিট লাগবে নাকি 3 ফিট লাগবে। আমাদেরও তো এই ধরনের অজস্র সমস্যা, যেগুলো মুস্তাক ভাই বলছিলেন, স্কুল এবং আপনি বাজার খুলবেন, কোন জায়গায় খুলবেন। আমি এই ব্যাপারে অনেকগুলো বিষয় মুস্তাক ভাইয়ের সঙ্গে স্পষ্ট মনে করি। এই আজকের অবস্থায় যদি আজকে আমরা অন রেকর্ড বলছি, আজকে যে পরিমাণ আক্রান্ত এবং মৃত্যুর হার এবং মিউটেশনের যে ট্রেন্ড ধারণা করতেছি, আমি এই ধারণা ভিত্তিক বলাতে আবার সুভাষ সিংহ রায় বলতে পারে যে ধারণার উপর বলবেন না, আমি স্পষ্ট করতে চাই এই ব্যাপারটা। হ্যাঁ, স্কুল খোলার বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা বা স্পষ্ট করা দরকার। স্কুল খোলার মতো বাস্তব অবস্থা নেই, এখানে একদম পরিষ্কার। এই মেসেজটি আসলে বুঝতে হবে যে কোন মেসেজটি মানুষকে মানে কোন দিকে মুভ করা। বইমেলা বন্ধ, আমি খুবই স্পষ্ট বলবো যে বইমেলা বন্ধ করার মধ্য দিয়ে নগরবাসীর কাছে মেসেজটি যাবে যে রাষ্ট্র আসলে কতটুকু সিরিয়াস, এই বিষয়টি কতটুকু গুরুত্বপূর্ণ। স্কুলগুলো বন্ধ করার মধ্য দিয়ে স্পষ্ট মেসেজ যাবে পরিবারগুলোর মধ্যে যে আসলে এটাকে কত গুরুত্বপূর্ণ। আগামী 1 মাস বা যেটা বলছেন যে 4 সপ্তাহ কি ধরনের গুরুত্ব বহন করে বাংলাদেশের মানুষের। সীমিত আকারে, আমি খুবই শুনতে খারাপ শোনালে ওই কথাটি বলবো, যেটা মুস্তাক ভাই বলছিলেন জোনিং, যদি আমরা চিহ্নিত করতে পারছি যে জায়গাগুলো সাংঘাতিকভাবে স্প্রেড হচ্ছে, এই স্পার্কটাকে থামানোর জন্য সীমিত আকারে লকডাউন 14 দিনের ইম্পোজ করা দরকার। এটা খুব খারাপ শোনালেও এখানে বারবার বলা হয় জীবনের সঙ্গে জীবিকার এই যে ট্রেড অফ, এটা তো সাংঘাতিক একটা অনৈতিক আলোচনা আছে। জীবন রক্ষা না করে জীবিকা অর্জনের পথ উন্মুক্ত করা, এটি সম্পূর্ণভাবে অনৈতিক। এটি একটি পশ্চিমা ধারণা, যে ধারণাটি শুধুমাত্র পুঁজির সম্পূর্ণ মুনাফা অর্জনের পথকে নিশ্চিত করার জন্যই বলা হয়। কোন মানুষটির ঝুঁকি? ওখানে কি মিল মালিকের ঝুঁকি হয় নাকি মিল শ্রমিকের ঝুঁকি হয়? ওখানে কি রিক্সা মালিকের ঝুঁকি হয় না রিক্সা চালকের ঝুঁকি হয়? খুবই স্পষ্ট হওয়া দরকার যে জীবন এবং জীবিকাকে যদি পাল্লার 2 পারে রাখে, জীবন রক্ষা করে যেটুকু জীবিকা অর্জন করা যায় সেটুকুই সে জীবন ভোগ করতে পারে। অতএব জীবনকে হুমকির মুখে ফেলে জীবিকা অর্জনের পথ খোলার যে যুক্তি পৃথিবীতে আনা হয়, এটি খুবই অপ্রাসঙ্গিক, অনৈতিক। অতএব বাজার খুলতে হবে, সবজি বিক্রি হতে হবে অবশ্যই, কিন্তু সেগুলো তো ভিন্ন পদ্ধতি উদ্ভাবন করা যায়। মুস্তাক ভাই যে সামাজিক আন্দোলনের কথা বলছিলেন, সেগুলোকে মার্কেট অ্যাক্সেস দেওয়া যেতে পারে, কিন্তু 3টি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে যে কথাগুলো বললাম, লকডাউন বলেন, স্কুল বন্ধ করা বা বই মেলা বন্ধ করা, বিজ্ঞানীদের মধ্যে সমন্বয় সাধন করা, বিজ্ঞানের গবেষণার এলাকাগুলোকে আলাদা করা, কোনটুকু ভ্যাকসিন নিয়ে করা হবে, কোনটুকু ডিস্টেন্সিং নিয়ে করা হবে, কোনটুকু মাস্ক নিয়ে করা হবে। প্রচারণার কথা বলছেন, সারা শহরের বিলবোর্ড নাকি স্থাপন করা হবে। আজকে 1 বছর পরে আমরা বলছি যদি অন্তত 1 সপ্তাহের জন্য সকল টেলিভিশন চ্যানেলে সবাই মাস্ক পরে অনুষ্ঠানে অ্যাপিয়ার করে। প্রত্যেকটা ফেসবুকে আমি রিকোয়েস্ট করবো এখানে যে সকল মানুষ তাদের প্রোফাইল পিকচারে মাস্ক করে পরিয়ে দেয়। 1 সপ্তাহ দয়া করে সবাই শুধুমাত্র মাস্ক পরা চেহারা মানুষের অ্যাপিয়ার করেন। আমার ধারণা মানুষের মনোজগতে একটা পরিবর্তন হবে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে এটার গুরুত্ব বোঝানো হলে সাধারণ মানুষ সবাই টেলিভিশন গুলো সবাই মাস্ক করে অ্যাপিয়ার করলে আমার ঠিক চেহারাটা না দেখলে কি হয় মানুষের 1 সপ্তাহ। অতএব এই টেলিভিশনে সবাই যদি মাস্ক করে অ্যাপিয়ার করেন, প্রত্যেকে টেলিভিশন খুললে দেখবেন প্রতিটি চরিত্রের মুখে মাস্ক পরা আছে। এরপর হচ্ছে মানুষের করণীয় এই উপকার বোঝানো এবং যে বিভ্রান্তিগুলো ভ্যাকসিন সম্পর্কে তৈরি হয়েছে সেগুলোকে কাটানো। এগুলো কাটানোর জন্য মুস্তাক ভাই বলছিলেন যে প্যাকেজ তৈরি হয়েছে।
প্যাকেজ আমার ভাষা তো আসলে বুঝবেন না বাংলাদেশের মানুষ। যদি সবগুলো আমি বিজ্ঞানের আলোচনাকে মানুষের আন্ডারস্ট্যান্ডেবল বোধগম্য ভাষায় ট্রান্সলেট না করে বলি, ওনাদের বোধগম্য ভাষায় আমরা বাংলাদেশে বলা হয়, যারা কমিউনিকেশন এক্সপার্ট ওনারা বলেন বারবার যে 8% মানুষের বোধগম্য বাংলায় সকল তথ্যকে যদি পরিবেশন করা যায় তবেই তা মানুষের আচরণগত পরিবর্তনের উপযোগী হয়ে ওঠে। তা আমরা কি আমাদের এই বৈজ্ঞানিক তথ্যগুলোকে 8% মানুষের বোধগম্য ভাষায় আসলে উচ্চারণ করতে পারি? অতএব এখানে কমিউনিকেশন বিশেষজ্ঞ লাগবে, এখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লাগবে, এখানে ভাইরোলজিস্ট লাগবে, এই সমস্ত বিজ্ঞানী। এবং আসলে তো কমিউনিকেশন একটা সায়েন্স, এবং এর সঙ্গে অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানীদেরকে এই ইমপ্লিকেশন গুলোকে বের করতে হবে যে জীবন এবং জীবিকাকে ট্রেড অফ করাতে হয়। কিসের মূল্যে, কতজনের জীবনের মূল্যে কতজনের জীবিকা নির্বাহের পথ উন্মুক্ত করবেন, এবং সেই জীবিকা কি ভোগ করার জন্য সেই মানুষ বা তার পরিবার বেঁচে থাকবে কিনা, অথবা অসুস্থ হলে পরে তার মূল্য কত হয়। একজন কোভিড আক্রান্ত যেই পরিবারের হয়েছে তারা জানে এটার মূল্য কত। আর্থিক মূল্যের কথা বলবো না, এর আর্থিক, মানসিক, সামাজিক, পারিবারিক মূল্য কত, এটা যাদের পরিবারে কোভিড আক্রান্ত হয়েছে তারা জানে। মুস্তাফা বলছিলেন আসলে সামাজিক সাপোর্ট সিস্টেম না থাকলে পরে আইসোলেশন, কোয়ারেন্টাইন কাজ করা অসম্ভব বাংলাদেশে। অতএব আমরা মনে করি রাষ্ট্রীয় পর্যায়ে, বিজ্ঞানী পর্যায়ে এবং সাধারণ মানুষের পর্যায়ে, আর এই লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে, আমরা স্বেচ্ছাসেবকের অভাব দেখেন কোথায়? শুধুমাত্র একটি নির্দেশনার প্রয়োজন। এই লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সারা দেশে ছড়িয়ে আছে, তাদের জন্য একটি ডিরেক্টিভ দেন, তাদের করণীয়টি বুঝিয়ে বলেন, সবাইকে ভ্যাকসিনেট করানোর দায়িত্ব তারাই নিতে পারবে। অতএব 4টি পর্যায়ে ভাগ করে রাষ্ট্রের দায়িত্ব, বিজ্ঞানীদের দায়িত্ব, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের দায়িত্ব, এবং সাধারণ মানুষের দায়িত্ব, 4 ভাগে ভাগ করে আগামী 28 দিন যদি কর্মসূচি পালন করা না হয় আমরা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ঢুকে পড়বে বাংলাদেশ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। একটা ভয়ঙ্কর ঝুঁকি, সেটা কিভাবে অ্যাভয়েড করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, অনুষ্ঠানের শেষ বিরতি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অল্প একটু সময় আছে হাতে, অল্প অল্প করে জনাব রশিদী মাহবুব এবং সুভাষ সিংহ রায়ের কাছ থেকে শুনবো। জনাব রশিদী মাহবুব, আপনার কাছে একটা জিনিস জানা যায়, আজকের পত্রপত্রিকায়, বেশ কয়েকটি পত্রিকায় দেখেছি যে আবার ঢাকার হাসপাতালগুলোতে ভিড় এবং আইসিইউতে শয্যা সংকট, মানুষ এক এক হাসপাতালে ঘুরে ঘুরে শয্যা পাচ্ছে না, যেটা গত বছর করোনার শুরুর দিকে এরকম একটা অবস্থা ছিল। আমরা সেই শুরুর দিকে যে অব্যবস্থাপনা, সেখান থেকে শিক্ষা নিয়ে এই সামনের ধাক্কাটা সামাল দেওয়ার জন্য কি করণীয় মানুষের, সবার চিকিৎসা নিশ্চিত করার জন্য একটু অল্প করে বললে ভালো, সময় খুব বেশি নেই হাতে। আমি 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 আপনাকে 1 মিনিটে বলে যাচ্ছি। আমি যেটা প্রথম শর্ত যেটা হচ্ছে যে আমরা করোনায় আক্রান্ত হওয়ার পরে আপাতত যখন আমাদের কমে আসলো তখন সমস্ত এনার্জি কনসেন্ট্রেট করেছে ভ্যাকসিনের প্রতি। এগুলো যে দ্বিতীয়বার আসতে পারে তার জন্য যে প্রস্তুতি, সেটা কিন্তু আমাদের হয়নি। এটা হচ্ছে মূল জায়গা। 2 নম্বর হচ্ছে, বাংলাদেশের মতো আর্থসামাজিক প্রেক্ষাপটের যে রাষ্ট্র, সেই রাষ্ট্র কিন্তু জনগণই এখানে নিজেদেরকে প্রোটেক্ট করার, যদি তাদেরকে উদ্বুদ্ধ করে যদি দায়িত্ব না নেওয়া যায়, রাষ্ট্রের কোষাগার বা রাষ্ট্রের লজিস্টিক, ম্যান পাওয়ার, এটা বাংলাদেশের মতো একটা জায়গার পক্ষে সম্ভব কিনা আমার এখানে যথেষ্ট সন্দেহ আছে। বাংলাদেশে যেটা এখন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছে যে এগুলো হবে, এবং উনি কিন্তু কতগুলো ইনস্ট্রাকশনও দিয়েছে। তো সেই ইনস্ট্রাকশনটা যাতে রাজনৈতিক ইনস্ট্রাকশন না হয়ে তার কর্মী বাহিনী, জনগণকে নিয়ে ওই ইনস্ট্রাকশনকে যাতে ফুলফিল করা যায় সেটাই। আপনি কিন্তু, আমি আবারও বলছি, আমাদের যখন করোনা কমে আসলো বা আমরা যখন বেড কমাতে লাগলাম, কিন্তু দ্বিতীয়বার যে আসবো সেটা কিন্তু আমরা ভুলেই গেছি। তো আমার মনে হয় দিস ইজ এগেইন হাই টাইম আমাদের সেই আগের মতো চিকিৎসা যেমন করতে হবে, সচেতনতা করতে হবে, একই সাথে আমাদের ভ্যাকসিনেশনটা করতে হবে। এটা যদি না করতে পারেন, গতবারেরটায় আমরা কম হয়েছে,
এবারে কতটুকু মুক্তি পাবো, এটা আমার একটা প্রশ্নবোধক চিহ্ন রইল। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়। অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে, কিন্তু আমাদের সামনে যে সতর্কতার বিষয়, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া প্রায় সব কিছুই খোলা। এখন শিক্ষা প্রতিষ্ঠান 30শে মার্চ খোলার কথা, কিন্তু যদিও এটা পুনর্বিবেচনার বিষয় আসছে। কিন্তু এর মধ্যে কিন্তু বইমেলা শুরু হচ্ছে পরশুদিন, তারপর সামাজিক অনেক অনুষ্ঠান, বিয়ে শাদীর মতো প্রায় স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। সেই জায়গায় আবার নতুন করে লকডাউন হয়তো বাস্তবতা নয়, কিন্তু না হলেও এই জায়গাতে একটু মানে টান দেওয়ার, মানে রাশ টেনে ধরার কোনো ব্যাপার করা উচিত কিনা। আমি দ্রুত দু একটি কথা বলবো। আমি প্রফেসর সাইদুর রহমান খসরুর সাথে একমত। আমার একটি 2-3 বছর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমার একটি প্রবন্ধ পড়তে হয়েছিল 7ই মার্চ উপলক্ষে। 7ই মার্চের কালজয়ী ভাষণ, সাধারণের বোধগম্য ভাষা। আপনি খুব ভালো করে জানেন যে আহমেদ ছফা তিনি একটি লেখায় লিখেছিলেন যে সবাই বলে গীতাঞ্জলি বাঙালির শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, আর আমি বলি দাবায় রাখতে পারবা না। এই যে এই মার্চ মাসে এই কথাগুলো খুব বেশি করে মনে পড়ে। আমার খুব কষ্ট হয়, কলকাতার যে আন্তর্জাতিক পুস্তক মেলা, তারা আন্তর্জাতিক পুস্তক মেলা বলে, সেখানে প্রতি বছর আমন্ত্রিত হই, কিন্তু আমাদের বইমেলা শুরুর আগে কিন্তু বইমেলা শুরু হয় এবং তারা 14 দিনের বইমেলা হয়। আমরা 28 দিনের বইমেলা। এই বইমেলার সাথে আমি দীর্ঘ 13-14 বছর জড়িত, পরিচালনা পরিষদের সদস্য আমি, এবং বেশ নিঃশ্বাস সাথে কাজ করার চেষ্টা করেছি। আমরা এতবার করে কিন্তু সবাই মিলে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাদের নানান রকম জটিলতা তৈরি হয়েছে এবং প্রকাশকরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সব মানি। কিন্তু একটা বাড়তি চাপ সবসময় রয়ে যায় যে বইমেলা কেন করতে পারবো না, সব যখন খুলে দেওয়া হয়েছে বইমেলা কেন নয়। যে কারণে 7 লক্ষ 7.5 লক্ষ বর্গফুটের গতবারের বইমেলা, এবার কিন্তু 15 লক্ষ বর্গফুটও কিন্তু আমরা বিস্তৃত করেছি। কিন্তু আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কখন কোন সিদ্ধান্তটি নেব এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারছি কিনা। আপনি জানেন কলকাতায় কিন্তু গত বছর যে পূজাটি, সর্বশেষ যে দুর্গাপূজার অনুষ্ঠান, এটা তো তাদের জন্য সারা বছরের একটা বড় উৎসব। সেই দুর্গাপূজার অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্লাবে ক্লাবে টাকা দিয়েও পরে কিন্তু তিনি বারোয়ারি পূজা কিন্তু করতে পারেননি। উচ্চ আদালত রায় দিয়ে দিয়েছিল যে 6 জনের বেশি কোনো পূজারী মণ্ডপের ভিতরে প্রবেশ করতে পারবে না। বলা হয়েছিল এই পক্ষ থেকে যে মাস্ক পরা থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তারা উচ্চ আদালত থেকে বলে দেওয়া হয়েছে যখন মিউজিক বাজবে তখন কিন্তু মানুষ চিৎকার করে কথা বলবে, চিৎকার করে কথা বললে তখন সংক্রমিত হওয়ার শঙ্কা থেকে যায়। অনেকগুলো বিষয় কিন্তু এখানে যুক্ত। আমার এক বন্ধু আগরতলার থেকে একেবারে মাঝামাঝি সময়ে বলেছিলেন, যে সাংবাদিক বন্ধু, যে আগে যেই লোকটি সপ্তাহে একবার বাজারে যেতেন না, এই করোনা আসার পরে তার জন্য প্রতিদিন বাজার করার প্রবণতা বেড়ে গেছে। তা আমাদের মধ্যে এই ধরনের প্রবণতাও কিন্তু লক্ষ্য করি। আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, এটা আগামী 3 সপ্তাহ আমরা যদি পরিপালন করতে পারি, আমার ধারণা আমরা বুঝতে পারবো যে আমরা কোন দিকে যাচ্ছি। আমরা নিশ্চয়ই ভালোর দিকে যাব। আমরা যে অর্জন যখন করেছি, অর্জনকে ধরে রাখতেও পারবো। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারাও বুঝতে পারছেন যে 1 বছর পরে আবার করোনা যখন ঊর্ধ্বগতি, তখন আমাদের সবাইকে আবার একদম স্বাস্থ্যবিধি, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিচ্ছন্নতা যেটা আমরা মেনে চলতাম এতদিন, সেটা আবার মেনে চলা, সবগুলো সাবধানতায় আমাদের মেনে চলতে হবে। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন।